गुड इवनिंग एवरीवन। आज के আমরা টেন্সর অ্যানালাইসিসে আরেকটা টপিক করব। ফিজিক্যাল কম্পোনেন্ট আমাদের বের করতে হবে। তো প্রথমত দেখি এখানে ভেলোসিটি অ্যাক্সিলারেশনের ফিজিক্যাল কম্পোনেন্ট বের করতে বলেছে। তো এটা আমরা পরে করছি। প্রথমত দেখি যে কোন একটা টেন্সর যদি আমরা দেওয়া থাকে এ, সে কোভেরিয়েন্ট হোক অথবা কন্ট্রাভেরিয়েন্ট হোক, তার আমরা কি করব ফিজিক্যাল কম্পোনেন্টগুলো কি করে বের করব। তো এপি বা একিউ এর তোমার ফিজিক্যাল কম্পোনেন্টগুলো বের করতে হয় এভাবে AU, AV, AW এভাবে কিছু এর কম্পোনেন্টগুলো পাওয়া যায়। ঠিক আছে, এবার ধরে নাও যারা আমরা কি করি নর্মাল আমাদের কোঅর্ডিনেট সিস্টেমে যদি এটা x, এটা y, এটা z হয়, তাহলে আমরা কোন একটা পয়েন্ট P কে কি করতে পারি x, y, z আকারে লিখতে পারি। সেম ভাবে এখানে আমরা AP কে এই ধরনের কম্পোনেন্ট লিখলাম A1, A2, A3। ঠিক আছে, এর আবার কি করব তাহলে এপি এইভাবে আছে, এর আবার আমরা কি করব ফিজিক্যাল কম্পোনেন্ট গুলো বের করব, মানে AU, AV, AW গুলো বের করব। তাহলে এটা হচ্ছে নরমালি কম্পোনেন্ট। এবার এর ফিজিক্যাল কম্পোনেন্ট বের করতে গেলে কি করতে হয়, তখন করতে হয় ফর্মুলাটা এরকম AU ইকুয়াল টু রুট ওভার অফ G11 A1। এটা হচ্ছে যদি কি হয় এটা আমাদের কন্ট্রাভেরিয়েন্ট হয়, মানে পি এটা প্রথমটা। ঠিক আছে, আর যদি কোভেরিয়েন্ট হয় তাহলে করব A1 নিচে আর এখানে রুট ওভার অফ G11। সেম ভাবে যখন AV বের করব তখন G22 A2 যদি কন্ট্রাভেরিয়েন্ট হয় এটা, তাহলে আর এ যদি কোভেরিয়েন্ট হয় তাহলে নিচে হবে আর এটা রুট ওভারটা নিচে চলে আসবে। সেম ভাবে AW2 হবে রুট ওভার অফ G33 A3 অথবা A3 বাই রুট ওভার অফ G33। ঠিক আছে, তাহলে এগুলো হলো আমাদের কি ফিজিক্যাল কম্পোনেন্ট বের করার সূত্র। এগুলো হচ্ছে এটা কি ফিজিক্যাল কম্পোনেন্ট, ফিজিক্যাল কম্পোনেন্টস। ঠিক আছে, তাহলে এভাবে বের করতে হবে আমাদের ফিজিক্যাল কম্পোনেন্ট। এখানে G11, G22 প্রত্যেকটা হচ্ছে ম্যাট্রিক টেনশন। ঠিক আছে, এবার চলো আমাদের যেটা মেন অঙ্ক সেখানে আসে। আমাদের এখানে ফিজিক্যাল কম্পোনেন্ট বের করতে বলেছে কার ভেলোসিটির। ঠিক আছে, ভেলোসিটি কোথায় সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে। তো প্রথমত আমাদের যদি আমরা ফিজিক্যাল কম্পোনেন্ট বের করব তাহলে আমাদের G11, G22, G33 এই ভ্যালুগুলো আমাদের লাগবে। তো তার জন্য এখানে যেহেতু আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম বলেছে, তাই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের কি লাগবে G11 এর ভ্যালু কত, G22 এর ভ্যালু কত আর G33 এর ভ্যালু কত, এগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে রাখছি। আমি এটা কিন্তু করিয়েছি যে কোনো একটা ম্যাট্রিক টেন্সরকে যদি আমরা সিলিন্ড্রিক্যালে ট্রান্সফর্ম করি তাহলে আমাদের ভ্যালুগুলো কি আসে সেটা আমি অলরেডি করিয়ে রেখেছি। তাহলে যারা দেখো না তারা এখানে দেখো লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আমি এখানে করাবো না, কারণ করালে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, অলরেডি করানো আছে। ওটা কি হয়ে যায় আমাদের G11টা হয়ে যায় 1, G22টা হয়ে যায় রো স্কোয়ার আর G33টা হয়ে যায় 1। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে। আর নর্মালি আমাদের কি হয় যেটা x1 টেন্সরের ক্ষেত্রে সেটা আমাদের সিলিন্ড্রিক্যালে কি হয়ে যায় রো হয়ে যায়, যেটা x2 নর্মালি সেটা সিলিন্ড্রিক্যালে গিয়ে 5 হয়ে যায় আর x3টা কি হয়ে যায় z হয়ে যায়। ঠিক আছে, যেমন আমরা কি করতাম কোনটা পয়েন্ট P যদি এরকম হতো x, y, z, তাহলে এটাকে আমরা সিলিন্ড্রিক্যালে কি করতাম সিলিন্ড্রিক্যালে লিখতে গেলে লিখতাম P অফ এক্সটাকে লিখতাম আমরা রো 5 z, তাই না? তাহলে সেম ভাবে এখানে x, y, z এর জায়গায় কি আছে x1, x2, x3, কারণ আমরা টেন্সরে প্রত্যেকটা যে আমাদের কোঅর্ডিনেট গুলো এইভাবে ডিনোট করতে হয় x1, x2, x3 ভাবে, তাই না? এখানে আমরা x, y, z আকারে কিন্তু লিখতে পারি না, কারণ এখানে প্রচুর তোমার হচ্ছে n ডাইমেনশনাল স্পেস ধরে নেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানটায় আমরা এইটুকু অবধি করে রাখলাম যেটা আমাদের কিন্তু এখন কাজে লাগবে, আর এই ফর্মুলাগুলো লিখে রাখলাম। এবার আসি আমরা সলিউশন। এটা চাইলে কিন্তু তোমরা সলিউশনের মধ্যে অ্যাড করতে পারো। ঠিক আছে, আমি এখান থেকে সলিউশনটা শুরু মনে করতে পারো।
এবার তাহলে আমরা জানি কি, উই নো দ্যাট দ্য velocity component are velocity components are কি কি, যদি আমি v1 লিখি, আরেকটা লিখি v2, আরেকটা লিখি আমি v3, ঠিক আছে। যেমন x1 x2 x3 সেম ভাবে আমি v এর কম্পোনেন্ট মানে ভেলোসিটিটাকে যদি আমি v ধরি, তাহলে v এর কম্পোনেন্টকে ধরে নাও এরকম v1, v2, v3। তাহলে এর যে কম্পোনেন্টগুলো v1 v2 v3, ঠিক আছে, ওগুলোর মান কত হবে, আমাদের কি টাইম এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয়, তাই কি না। যেটা আমরা নর্মাল ফর্মুলা আমরা কি করি, dx dt, একটাই করি dy dt, আর একটা কি করি dz dt, তাই কি না। কিন্তু এখানটা আমাদের x y z থাকবে না, তার পরিবর্তে কি থাকবে, তার পরিবর্তে থাকবে x1, এখানে y এর পরিবর্তে থাকবে আমাদের dx2, আর z এর পরিবর্তে থাকবে আমাদের dx। ব্যাস হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের ভেলোসিটি কম্পোনেন্ট। এদের আমাদের কি করতে হবে, ফিজিক্যাল কম্পোনেন্ট বের করতে হবে। তাহলে নাও দ্য ফিজিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি। তাহলে ভেলোসিটি আমাদের কি করতে হবে, ফিজিক্যাল কম্পোনেন্টগুলো বের করতে হবে। তো আমি তাহলে করলাম এটাকে v1 প্রাইম, তো এখানে আমি ইউ দিলাম, ঠিক আছে। আচ্ছা ইউ আমি এখানটা একটা নট দিয়ে রাখছি, কারণ এখানে আবার দেখো ভি আছে, তাহলে ইউ ভি ডাব্লিউ লিখবো কিনা বারবার, যাতে কনফিউশন না হয়, যে আমি এখানে ইউ ডট করে রাখলাম। এটা মানে কি, এটা মানে হচ্ছে √(g(1 1) ইন্টু v1, যে এখন আমরা দেখলাম সূত্রগুলো, এই যে এই ইউ হলে এখানে হচ্ছে এটা হয়, তাই না, g(1 a1)। এখানে দেখো আমাদের ভেলোসিটিটা কিন্তু কন্ট্রাভেরিয়েন্ট, কোভেরিয়েন্ট নয়। কোভেরিয়েন্ট হলে আমাদের কিন্তু √(r) আসতো, √(r) নিচে আসতো এটা, ঠিক আছে। তো যেহেতু আমাদের ভিটা কি কন্ট্রাভেরিয়েন্ট, তাহলে লিখতে পারো এটা অলসো ভেলোসিটি ইজ আ কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর। ঠিক আছে, তাহলে কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর ওই জন্য পাচ্ছি আমরা এটা একইভাবে পাবো। এখানটায় কি আমরা একইভাবে পাবো ভি প্রাইম, এখানটায় ইউ ভি লিখলাম, ঠিক আছে, ভি নট, এটা পাবো √(g(2 v2)। একইভাবে পাবো এখানটায় ভি প্রাইম, সরি v1, এখানে v2, ভি প্রাইম দিচ্ছে কারণ এখানে v3, তাই না। v3 কম্পোনেন্ট হচ্ছে w0, এটা ইকুয়াল টু √(g33), আর এখানটা আসছে আমাদের v3। ব্যাস হয়ে গেল। এবার মান পুট করে দাও, √(g(1 1) v1 মানে হচ্ছে আমাদের dx1 dt, এটা মানে হচ্ছে √(g(2 2) থাকছে dx2 dt, এটা মানে কি √(g33 থাকছে, তার সঙ্গে থাকছে dx3 dt। ওকে হয়ে গেল। এবার দেখো √(g(1 1), এটা মানে কত, √(g(1 মানে দেখো আমাদের ভ্যালু দেওয়া হয়েছিল এখানটা, এই যে 1, তো √(g(1 1) হচ্ছে আমাদের কত 1, তাহলে এখানটা 1 লিখবো ইন্টু x1টাকে আমরা কি করবো, সিলিন্ড্রিকাল করতে গেলে x1টাকে আমরা রো করবো, তাহলে এখানটা আসবে আমাদের d রো dt, ঠিক আছে। তাহলে এটাকে আমি করতে পারি রো ডট করতে পারি, ঠিক আছে, মানে ডেরিভেটিভটাকে আমি ডট আকারে লিখে নিলাম। একইভাবে √(g2 মানে হচ্ছে রো, কারণ g2 মানে হচ্ছে রো স্কোয়ার, আর x2 মানে কত, x2 মানে হচ্ছে 5, তাহলে এখানটা আসবে d5 dt, তোমার রো 5 ড্যাশ, ঠিক আছে। একইভাবে g33 মানে হচ্ছে 1, আর x3টাকে সিলিন্ড্রিকাল কি হয়ে যায়, z হয়ে যায়, তাহলে dz dt, তাহলে এখানটা হচ্ছে z ডট। ব্যাস, তাহলে এইভাবে আমরা কি পেলাম, ভেলোসিটি গুলোর ফিজিক্যাল কম্পোনেন্ট আমরা খুব সহজে পেয়ে গেলাম। এবার আমাদের বের করতে বলেছে অ্যাক্সিলারেশনের। তার মানে যেটা ভেলোসিটি পেলাম তাকে আবার কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে, তাহলে আমাদের অ্যাক্সিলারেশনটা বেরিয়ে যাবে। তো এটা গেল আমাদের এ নাম্বার, ঠিক আছে। এবার আমরা করব বি নাম্বার। তাহলে নাও দ্য acceleration components are
আর কি কি হয়ে যায়, আমরা অ্যাক্সিলারেশনটাকে এ দিয়ে ডিনোট করি। তা আমি ধরছি যে এটা এরকম a1, a2, a3, ঠিক আছে, এগুলো কম্পোনেন্টগুলো। তাহলে a1 হয়ে যাবে আমাদের কত, a1 হয়ে যাবে আমাদের d of v1 dt, তাই না? সেম ভাবে a2 হয়ে যাবে আমাদের d of, সরি এখানে d আসবে না, ঠিক আছে, যেহেতু এখন টেন্সের করছি আমরা, ডেল্টা অফ v1 ডেল্টা অফ t, ডেল না কিন্তু ডেল্টা। তো তোমরা অনেকে ডেল আর ডেল্টা খুব কনফিউশন করে দাও, এখানে তোমার হচ্ছে মনে রাখবে এটা কিন্তু ডেল্টা, ঠিক আছে, মানে ভেলোসিটি কতটা পরিবর্তন হচ্ছে টাইমের সাপেক্ষে। একইভাবে a3 হচ্ছে ডেল্টা v3 ডেল্টা t, ঠিক আছে, ইকুয়াল টু, এটা মানে এটা একটা ফর্মুলা ছিল, যদি কেউ মনে রাখো তাহলে ফর্মুলাটা হচ্ছে d v dt প্লাস এখানটা 1, এখানে হচ্ছে p q dxp dt dxq dt, ঠিক আছে। এখানটায় নর্মাল ফর্মুলা, যেটা নর্মাল একদম ফর্মুলা সেটা ছিল এই ফর্মে, যদি আমি a টু দি পাওয়ার k নিয়ে নিই, এখানটা আমি ফর্মুলাটা লিখছি, a টু দি পাওয়ার k যদি থাকে তাহলে হচ্ছে ডেল্টা অফ vk ডেল্টা অফ t, এটা মানে হচ্ছে আমাদের d vk dt প্লাস সেকেন্ড কাইন্ড ক্রিস্টাল সিম্বল অফ k pq dxp dt ইন্টু dxq dt, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো প্রথম ক্ষেত্রে দেখো k এর মান 1, তাই এখানে আমি 1 নিয়ে নিয়েছি। সেম ভাবে পরেরটা পাবো dv2 dt প্লাস এখানটায় k এর জায়গায় কি আছে 2 আছে, তাহলে লিখবো আমি 2 pq dxp dt dxq dt, পরেরটা তাই দেখে নাও, তাহলে এখানে হচ্ছে dv3 dt প্লাস 3pq, কারণ k এর জায়গায় এখানে 3 আছে, তো 3pq dxp এটা কি dt, এখানে হচ্ছে dxq dt। ব্যাস, এই অবধি কিন্তু খুব সহজ ছিল, ঠিক আছে, খুব সহজে হয়ে গেল। এটাকে আমি আরেকবার লিখতে পারবো, দেখো v মানে কি ছিল, v1 মানে নিচে এখানটায় dx1 dt, একইভাবে v2 মানে dx2 dt আর v3 মানে dx3 dt। তাহলে আমি v এর জায়গায় আমি ওটাকে কি করব, x দিয়ে রিপ্লেস করে দেবো, তাহলে এটা চলে আসছে আমাদের কত, d2 dx1 dt2 প্লাস যা ছিল তাই 1 pq dxp dt, এখানে হচ্ছে dxq dt, এখানটায় তাই এখানে d2 x2 dt2 প্লাস 2 pq dxp dt, এখানটা আসছে dxq dt। একইভাবে এটা কি আসবে d2 dx3 dt2 প্লাস 3 বাই pq dxp dt, এখানটা আসবে dxq dt। ব্যাস, এই অবধি হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানটায় কিন্তু দেখো প্রথম এবং প্রথম টার্মটাকে নিয়ে কোনো টেনশন নেই, ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে ফার্স্ট যে আমাদের টার্মটা আছে ওটাকে নিয়ে কোনো প্রবলেম নেই, শুধু আমরা x1 এর জায়গায় কি করবো, রো বসিয়ে দেবো, x2 এর জায়গায় ফাই, x3 এর জায়গায় জেড বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। প্রবলেম হলো পরেরটাকে নিয়ে, যে পরের যে টার্মটা, পরের টার্মটাকে নিয়ে প্রবলেম, পরের টার্মটা আমাদের ভ্যালুগুলো বের করতে হবে, ঠিক আছে। তো চলো আমি একটা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে প্রথমটা ক্ষেত্রে আছে এখানটায় আমি এইটুকু শুধু মান বের করছি, এখানটা 1 pq dxp dt dxq dt, এটা ইকুয়াল টু কি হবে আমাদের, ফর্মুলা ইউজ করো, এটা মানে আমরা জানি g
1 ইন্টু সামথিং আমি এল করলাম, তার সঙ্গে ফার্স্ট কাইন্ড ক্রিস্টোফার সিম্বল হয়ে যাবে কি পি কিউ, আর যে এক্সট্রা এখানে এলটা নিলাম সেটা কমা এল চলে আসে, তাই না? তারপরে যা ছিল এখানটা ডিএক্স পি ডিটি ডিএক্স কিউ ডিটি। ঠিক আছে, এবার দেখো এল এর মান কিন্তু শুধুমাত্র আমি 1 নিতে পারবো, কারণ আমাদের শুধুমাত্র জি আই আই গুলোই কি আছে নট ইকুয়াল টু 0, বাকি জি আই জে গুলো ইকুয়াল টু 0, যেখানে আই নট ইকুয়াল টু জে, তাই না? কারণ জি 1 এর ভ্যালু জানি আমরা, জি 2 ভ্যালু জানি, আর জি 3 ভ্যালু জানি। বাকিগুলোর ক্ষেত্রে কি নেই, নেই মানে কি 0, তাহলে আমি এখানে এল এর মানটা শুধুমাত্র 1 চুজ করতে পারবো, কারণ বাকিগুলোর ক্ষেত্রে 0 হয়ে যাচ্ছে। তো বাকিগুলো নেওয়ার কোনো দরকার নেই, আমি যাবো এখানে নিচ্ছি G11, তাহলে এখানটা পি কিউ, এল এর জায়গায় কাকে নেব 1 কে নেব। ওকে, তাহলে এখানটা ডিএক্সপি ডিটি, এখানটা হচ্ছে ডিএক্স কিউ ডিটি, ব্যাস হয়ে গেল। এবার দেখো আমি কিন্তু খুব ভেঙে ভেঙে করছি, একটা শিখে নাও সবগুলোই করতে পারো। ঠিক আছে, এটা ইকুয়াল টু, আচ্ছা এটাকে এবার সূত্র ভাঙো। এটা মানে কি G11 থাকবে, এটা মানে হচ্ছে হাফ, মানে হাফ মানে এখানে চলে আসলো, আর আমি কি বলেছিলাম পরপর চলে যাবে, প্রথমেটা হচ্ছে প্লাস, শেষেরটা হচ্ছে মাইনাস। প্রথমেটাতে প্রথমে পি, তারপর এটাতে কিউ তো কিউ, পরেরটাতে 1 তো 1। এখানটা কি পি ছাড়া, তাহলে ডেল জি অফ কিউ 1, তারপর এটাতে কি হবে কিউ ছাড়া, তার মানে ডেল জি অফ 1 পি, তারপর একটা ডেল জি অফ এখানে 1 ছাড়া, তার মানে হচ্ছে পি কিউ, তাই না? এভাবে করতে হয়, সরি এখানে পি কিউ 1, হ্যাঁ এভাবে লিখতে হয়। এবার এটাতে থাকলো, তারপর যা আছে এখানটা ডেল এক্স পি ডেল টি, এখানটা হচ্ছে ডেল এক্স কিউ ডেল টি, সরি ডিটি, ডেল বলছি বারবার। আচ্ছা হলো, এবার দেখো এবার আমরা কি করতে পারি, পি কিউ এর মানগুলো চুজ করবো। পি কিউ এর মান কি হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, ঠিক না? পি এর মান 1 হতে পারে, 2 হতে পারে, তাহলে আমরা এভাবে পি এর মানগুলো চুজ করবো, চুজ করে করে এখানটায় বসাবো। আবার কি 3 হতে পারে, মানে পি এবং কিউ, পি কমা কিউ কি হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। ঠিক আছে, এবার মানগুলো চুজ করে বসাবো। তাহলে G11 মানে 1 ছিল আমাদের, তাহলে হাফ, এটাতে পেরিয়ে গেল। এখানটায় আমি প্রথমে চুজ করলাম পি এর মানটা 1, তাহলে আমি চুজ করলাম কি পি ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এখানটা ডেল জি, পি এর মানটা 1, কিউ এর মানটাও 1, তাহলে আমি এখানটায় ডেল 1 1 ডেল এক্স 1 প্লাস ডেল জি 1 1 ডেল এক্স 1 মাইনাস ডেল জি 1 1 ডেল এক্স 1, কারণ সবার মান আমি 1 চুজ করেছি। তাহলে এখানটা ডেল এক্স 1 ডেল টি তার হোল স্কোয়ার, কারণ দুটোই সমান, তাই কি না? পি আর কি দুজনে এক এক করে নিয়ে নিয়েছি আমি। তাহলে এটা হয়ে গেল ইকুয়াল টু G11 মানে কত, এটা মানে হচ্ছে 1, তাহলে G11 কে 1 এর সাপেক্ষে, এখানে দেখো একটা কনস্ট্যান্টকে কোনো কিছু সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হয়ে যাচ্ছে 0, তাহলে এটা টেন্স টু 0, এটাও সেম ভাবে টেন্স টু 0, এটাও টেন্স টু কত 0 চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সবগুলো টেন্স টু 0, তার মানে এই পুরো ভ্যালুটা, এখানে 1টা লিখে রাখছি না, এটা পুরো ভ্যালুটা হতে গেল আমাদের 0, 0 ইন্টু সামথিং 0 হবে। তাহলে একইভাবে পেলে আমরা পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু 1 ইকুয়াল টু 0, তারপর এখানটা পাচ্ছি আমরা 1 1 1, এটা। ঠিক আছে, তাহলে এটার মান হচ্ছে কত 0, এখানে ডিএক্স 1 ডিটি তার হোল স্কয়ার। ঠিক আছে, একইভাবে আমরা কি করবো, এবার 1 2 বের করবো। তাহলে এখানটা আমরা করবো 1, পি এর জায়গায় আমি 1 ধরলাম, কিউ এর জায়গায় 2 ধরলাম, তাহলে এখানটা আসবে, সরি এখানটা ডিএক্স 1 ডিটি, পি এর জায়গায় 1, আর এখানটা আসবে ডিএক্স 2 ডিটি, কিউ এর জায়গায় 2, তাহলে ইকুয়াল টু হাফ অফ, ফর্মুলাটা দেখো এখানে প্রথমে এটা ছিল কি আমাদের ডেল জি, তাহলে পি এর জায়গায় 1 কিউ এর জায়গায় 2, এখানে তার 2 হবে, 2 1 ডেল এক্স পি, সরি পি মানে 1 প্লাস ডেল জি 1 পি মানে 1 ধরেছি, ডেল এক্স কিউ মানে 2 মাইনাস এখান থেকে। ঠিক আছে,
তাহলে ডেল জি পি মানে ধরেছে 1, কিউ মানে ধরেছে 2, তাহলে ডেল এক্স 1। তারপর যা ছিল এখানটায় dx 1 dt dx 2 dt। এটাও করো, এটা তো 0, এও 0, আর জি 1 মানে কত, এটা হচ্ছে কনস্ট্যান্ট 1, 1 কে ডেরিভেটিভ করলে কি হবে, 0 হবে। তাই পুরো টার্মটা কি চলে আসলো 0। ঠিক আছে, সেম ভাবে এবার আমরা করব 1 2 1, মানে এবার আমরা পি কে ধরলাম 2 আর কিউ কে ধরছি 1, তাহলে এখানে আসবে হাফ, এখানে জি, এখানে ছিল কিউ, কিউ মানে 1, পি মানে হচ্ছে 2 প্লাস ডেল জি, এখানে হচ্ছে 1 এর সঙ্গে পি, তাই তো 1 এর সঙ্গে পি মানে 2, আর ডেল এক্স কিউ মানে হচ্ছে আমাদের 1 মাইনাস ডেল জি পি কিউ, পি হচ্ছে আমাদের 2, কিউ হচ্ছে 1, আর নিচে হচ্ছে ডেল এক্স 1। ব্যাস, তারপর এখানে যা ছিল তাই, তাহলে dx 2 dt dx 1 dt। ঠিক আছে, তাহলে এখানে হাফ অফ করো জি 1 1 মানে কত, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে আমাদের কত 0, এটা হচ্ছে আমাদের 0। তাহলে এখানে 1 কে কনস্ট্যান্ট কে কোনো কিছু সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হয়ে যায় 0, তাহলে এই টার্মটা চলে আসলো আমাদের 0। একইভাবে আমরা করবো এবার 1 2 2, তাহলে এবার পি কিউ দুজনকে আমরা কি নিচ্ছি 2 নিয়ে নিচ্ছি, আর এখানে পি আর কিউ কে 1 আর 2 এর মধ্যে সীমিত রাখবো, ঠিক আছে, 3 নেওয়ার দরকার নেই। তাহলে পি আর কিউ দুটো কি হতে পারে, 1 আর 2। ঠিক আছে, 1 আর 2 নিয়ে আমরা ক্যালকুলেশন করবো। তো এখানটায় তাহলে এখানটা দুটো 2 নিলাম, তাহলে dx 2 dt তার হোল স্কয়ার হয়ে যাবে হাফ অফ, তাহলে যেখানে যেখানে পি কিউ সেখানে সেখানে কি হয়ে যাবে আমাদের 2 হয়ে যাবে। তাহলে এখানটা আসছে হাফ অফ ডেল জি, এই যে 2 1 নিচে 2, তাই তো, তাহলে ডেল জি এখানটা আসছে আমাদের 2 1, নিচে আসছে ডেল এক্স 2 প্লাস ডেল জি করে রাখি, ডেল এক্স করে রাখি, মাইনাস এখানে ডেল জি করে রাখি, ডেল এক্স করে রাখি, আর এটা তো আসবে dx 2 dt তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানটায় তারপরটা কি আসবে, তারপরটা হচ্ছে 1 পি, তার মানে 1 2 আর নিচে 2, তারপরটা হচ্ছে 2 2 আর নিচে 1, তাহলে 1 2 নিচে 2, তাই তো, এখানে 1 2 নিচে 2, আর এখানে 2 2 নিচে 1। ব্যাস, এটা তো টেন্স টু 0, এটাও টেন্স টু 0, কারণ এদের মান দেওয়া নেই মানে 0। এবার জি 2 2 মানে কত, জি 2 2 মানে ছিল আমাদের রো স্কয়ার, মানটা দিয়েছিলাম আমি আগে থেকেই, আর এটা হাফ অফ আসবে, আর এক্স মানে কত, তারপর এখানে থাকছে সবাই 0, এখানে থাকছে আমাদের ডেল রো 2 বাই ডেল এক্স 1, x 1 মানে হচ্ছে আমাদের রো, তাই না, তাহলে এখানে ডেরিভেটিভ করলে কত আসবে আমাদের 2 রো, তাহলে একটা সামনে মাইনাস ছিল, তাহলে এর মানটা চলে আসছে -2 রো, তার সঙ্গে যা ছিল তাই dx 2 dt তার হোল স্কয়ার। ঠিক আছে, কাটাকাটি করো, তাহলে আসছে মাইনাস রো dx 2 dt তার হোল স্কয়ার। ব্যাস, তাহলে একমাত্র এইটুকু এই টার্মটা আমরা পেলাম, বাকি টার্মগুলো কি পেয়ে গেলাম, বাকি টার্মগুলো 0 পেয়ে গেলাম। ঠিক আছে, একইভাবে তোমার সেকেন্ডের ক্ষেত্রে যে 2 পি কিউ এটার মান বের করবে, এখানে 2 পি এর মান একবার 1, কিউ এর মান 1 ধরবে, তারপর এখানে 1 এখানে 2, আবার এখানে 2 এখানে 1, আবার দুটোকে 2, একই করে করে কি করবে বের করবে, ওটাও করবে এটাও করবে। ঠিক আছে, করবে, করার পর অ্যান্সারটা কি আসবে আমি তোমাদের বলে দিচ্ছি। তাহলে আমাদের এখানটায় A1 আসবে D2, আর আমি একদম চেঞ্জ করে দিচ্ছি, যেখানে যেখানে x1 থাকবে সেখানে সেখানে আমি রো লিখবো, যেখানে যেখানে x2 সেখানে সেখানে লিখবো আমি ফাই, আর যেখানে যেখানে x3 সেখানে সেখানে লিখবো আমি z। ঠিক আছে, তাহলে একদম এটা আসবে এরকম D2 রো D2 মাইনাস রো d5 dt তার হোল স্কয়ার। A2টা আসবে আমাদের d2 phi dt2 প্লাস 2
বাই রো ডি রো ডিটি ইন্টু ডি ফাই ডিটি। 3 নম্বরটা A3, ওটা আসবে আমাদের শুধুমাত্র D2 Z DT2। ঠিক আছে, এটা যদি তোমরা ডট দিয়ে লেখো তাহলে কি আসবে এখানটায়, তাহলে রো ডবল ডট মাইনাস রো ফাই ডটের স্কোয়ার। এটা আসছে আমাদের ফাই ডবল ডট মাইনাস সরি প্লাস 2 বাই রো রো ডট ফাই ডট, পরেরটা আসবে আমাদের জেড ডবল ডট। ব্যাস, তাহলে এগুলোই হলো আমাদের যে ফিজিক্যাল কম্পোনেন্ট যেগুলো আমাদের বের করতে বলেছিল, সেগুলো আমাদের রিকোয়ার্ড ফিজিক্যাল কম্পোনেন্ট আমরা পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, তাহলে প্রথম যে ভেলোসিটি কম্পোনেন্টগুলো ছিল সেগুলো খুবই সহজ ব্যাপার, জাস্ট মান বসাতে হলো আর কিচ্ছু না এই জায়গাটা, তাই না? শুধু আমাদের এই মানগুলো জানলেই তুমি কি করতে পারবা, একদম বসিয়ে দিতে পারবা। আর x1 x2 x3 তুমি সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে কিভাবে চেঞ্জ করছো সেটা মনে রাখতে হবে, তাহলে হয়ে যাবে। যখন আমরা করলাম সেটাকে অ্যাক্সিলারেশন, তখন কিন্তু এই সূত্রটা প্রথমত মনে রাখতে হবে, আমাদের ফর্মুলাটা। ঠিক আছে, ফর্মুলাটা মনে রাখতে হবে, তারপরে কি করতে হবে, এই যে সেকেন্ড কাইন্ড যে ক্রিস্টাল সিম্বলগুলো সেগুলোর মান বের করতে হবে। বের করে আমাদের দেখতে হবে যে কোনটা কিরকম মান আসছে, তারপরে মানগুলো বসিয়ে দিলে আমাদের কি রিকোয়ার্ড যে রেজাল্ট সেটা বেরিয়ে যাবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আমি একদম যতটা পারলাম ভেঙে ডিটেলসে কিন্তু করার চেষ্টা করলাম। ভিডিওটাকে স্কিপ না করে ভালো করে দেখবে, তাহলে আশা করছি প্রত্যেকটা লাইন বুঝতে পারবে। যদি এরপরে বুঝতে প্রবলেম থাকে তাহলে তোমার যে জায়গাটা প্রবলেম হচ্ছে টাইমটা কমেন্টে মেনশন করে দিও, আমি আবার বুঝিয়ে